আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের আসলাম হলো মিড বাজেট সেগমেন্টে অনারের নতুন লঞ্চ হওয়া একটা ফোন অনার X9D, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আসা এই ফোনটার ওভারঅল পারফরমেন্স কেমন ছিল, তার পাশাপাশি ইউআই এক্সপিরিয়েন্স ছিল, ফটোগ্রাফি গেমিং করে কেমন লেগেছে আমাদের কাছে, তার সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, ব্যাক কেস, 35 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং অনার X7D মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তার পাশাপাশি বক্সি শেপে আসা এই ফোনটার ইন হ্যান্ড ফিলও যথেষ্ট ভালো। সে সাথে ফোনটা বেশ শক্তপোক্ত, বিকজ SGS এর 5 স্টার ড্রপ রেসিস্ট্যান্স সার্টিফিকেশন দিয়ে এই ফোনটা এসেছে। অ্যাক্সিডেন্টলি পড়ে গেলে অনার দাবি করতেছে এই ফোনটা তেমন কিছু হবে না। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছে হলো IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি, চিটাফোটা পানি কোনো কিছু লাগলেই এই ফোনটা সহজে কিছু হবে না। দেন এই মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পারফরমেন্স বা স্পিড আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে, টাচ করার সাথে সাথে আনলক করছিল। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল AI বাটন। অ্যাকচুয়ালি এটা মোবাইল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। ক্লিন আপ, ওপেন অ্যাপস, এনেবল ডু নট ডিস্টার্ব অপশন সহ টাচ লাইট অন করার শর্টকাট অপশনগুলো এখানে রয়েছে। দেন মোবাইলটার উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার, এবং মোবাইলটা নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে রয়েছে দুটো সিম কার্ড ইউজ করার সুবিধা। দেন মোবাইলটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ফোনটা Android 15 অপারেটিং সিস্টেম এসেছে। 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। আর ফোনটা যদি আমি আননেসেসারি অ্যাপস বা ব্লটারের কথা বলি, সেটা খুব একটা পাইনি। অনেকটাই ক্লিন ইউআই। আননেসেসারি অনেক গেমস টেমস থাকে, যেটা আমরা রিসেন্টলি অনেক ফোনেই দেখেছি, সেটা আবার এই ফোনে নেই। তবে ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, আমরা বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, বেশ ভালোভাবে মাল্টিটাস্কিং করতে পেরেছি। অ্যাপ ওপেনিং এবং অ্যাপ ক্লোজিং এ কোনো ধরনের কোনো ডিলে দেখা পাইনি। ওভারঅল ইউআইটা যথেষ্ট ফাস্ট মনে হচ্ছে আমাদের কাছে এই ফোনটাতে ইউজ করে। দেন এই মোবাইলটাতে রয়েছিল 6500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 35 ওয়াটের চার্জার রয়েছে, এবং ফোনটা একবার চার্জ করার পর অল ইন অ্যারাউন্ড আমরা প্রায় 3.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। অর্থাৎ আপনি যদি 2 থেকে 3 দিনের কোনো একটা ট্যুর করতে চান, হালকা পাতলা বেসিক ইউজ করে এই ফোনটা ট্যুর করে ঘুরে আসতে পারবেন একবার চার্জ করে। তার পাশাপাশি ফোনটা যখন আমরা টানা ইউজ করেছি, টানা মুভি দেখেছি, টানা গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 11 ঘন্টার কাছাকাছি। এই মোবাইলটার রিয়ার প্যানেল ছিল 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং এই ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা যদি আমরা বলতে চাই, ছবির ডিটেলস মোটামুটি ছিল, বেশ ভালো পরিমাণের আমরা ঘাটতিরও দেখা পেয়েছি। তবে পোর্ট্রেট মোডে আবার বেশ ভালো ছবি ওঠে। ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। রেড, ব্লু এবং গ্রিন কালারকে বেশ ভালোভাবে বুস্ট আপ করতেছে, মানে পপ আপ কালার একটা ফিল পাবেন আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলে, তবে প্রপার লাইট কন্ডিশনে। বাট স্টিল ছবির ওভারঅল কালার ডিটেলস এর বেশ ঘাটতি ছিল। আরেকটু বেশি কালার স্যাচুরেশন আসলে বেশ ভালো লাগতো। তার পাশাপাশি মোবাইলটাতে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। ভিডিও ক্যামেরার পারফরমেন্স একদমই মোটামুটি এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতোই, অর্থাৎ ভিডিও শুট করার সময় আমরা শেকি ফিল পেয়েছি, রোলিং শাটার জনিত প্রবলেমের দেখা পেয়েছি। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরাটা যদি আরেকটু বেশি রেজুলেশন হতো তাহলে ভালো হতো, বিকজ এখনকার সময় এসে 8 মেগাপিক্সেল আসলেই অনেক কম। ছবি তোলার পর দেখা যায় প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে আমরা আসলে ডিটেলসটা কমই পেয়েছি, যেটা এই ফোনেও হয়েছে। অনেক ভালো পরিমাণে আলো না হলে আসলে সেলফি ক্যামেরাতে ছবি তুলে প্রপার ডিটেলসটা প্রোভাইড করতে পারে না। তবে মোটামুটি ছবি ভালো উঠে হলো পোর্ট্রেট মোডে, সেখানে আবার ডাইনামিক রেঞ্জটা বেশ ভালোভাবেই কভার করতে পারে। সে সাথে মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। এই মুহূর্তে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর। এইটা 4G ভেরিয়েন্টের একটা প্রসেসর, 6 ন্যানোমিটার বেসডে আসা একটা প্রসেসর। তার পাশাপাশি এই প্রসেসরের জিপিইউটা হলো Adreno 610। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,95,005। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। মোবাইলটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। মোটামুটি গ্রাফিক সেটিং এ ফোনটাতে গেম প্লে করা যায়, এবং গেম প্লেইং এক্সপেরিয়েন্স যে আমি বলবো অনেক ভালো তা না, বেশ ভালো পরিমাণে ল্যাগিং এরও দেখা পেয়েছি। এনিমি যখন একসাথে অনেকগুলো কাছাকাছি এসে পড়ে তখন ফ্রেম ড্রপের পরিমাণও বেশ ভালো হয়। একটু বেশি লো গ্রাফিক সেটিং এ দিয়ে খেললে ওভারঅল আরেকটু বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায়। দেন এই মোবাইলটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা পাবজি থেকে একটু বেটার পারফরমেন্স দেয়। তবে কল অফ ডিউটি বা পাবজি কোনো গেম খেলার সময় এই ফোনটা হিট হয় না খুব একটা, আর হিট হলো ঠান্ডা হয়ে যায়। কল অফ ডিউটি গেমস যারা মেইনলি পছন্দ করেন তাদের কাছে ওভারঅল এই ফোনে কল অফ ডিউটি খেলে ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। অ্যাশফার গেমের কালার অ্যাকুরেসি, কালার ডিটেলস এর পরিমাণটা অনেক কম পেয়েছি। আরেকটু যদি স্যাচুরেটেড বা আরেকটু যদি ডাইনামিক কালার প্রোভাইড করতো তাহলে আরো বেশি ভালো লাগতো অ্যাশফার গেমসটা এই ফোনে খেলে। তবে গেম খেলার সময় হ্যাপটিক ফিডব্যাকটা আবার এই
এই ফোনে বেশ ভালো ছিল। দেন এই মডেলটা রয়েছিল 6.77 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লের সাথে 120 রিফ্রেশ রেট রয়েছে। বাট এই ফোনটা অন্যতম বিশাল একটা বড় ল্যাকিং ছিল, এই ফোনটা যে ডিসপ্লেটা রয়েছে সেটা হলো HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেটা আসলে এই বাজেট রেঞ্জে মেনে নেওয়াটা খুবই কঠিন। বাট এই ফোনে সেই ডিসপ্লে দিয়ে এসেছে। এটা ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে অ্যাটলিস্ট হওয়া উচিত ছিল। তার পাশাপাশি ফোনটা আমরা আউটডোর ইউজ করেছি, লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম পাইনি। মিডিয়া কনজিউম করার সময় যেহেতু এটা HD+ রেজলিউশনের ডিসপ্লে, সো আমরা কালার ডিটেলস এর বেশ ঘাটতি দেখা পেয়েছি। এটা যদি ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে হতো তাহলে আবার ওই পরিমাণ ঘাটতি হতো না। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 হোল সেলফি ক্যামেরা। চিন এবং ভেজেলের কথা বলতে গেলে চিনগুলো ঠিকঠাক আছে, ভেজেলটা স্লাইটলি একটু মোটা, তবে বাজেট হিসেবে চিন্তা করলে আবার ওকে। এই মডেলটা বাংলাদেশ মার্কেটে 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে, যার প্রাইস হলো 22,999 টাকা। এবার চলো আমরা জানি ফোনটা ইউজ করতে যাই কি বিষয় ভালো লেগেছে এবং কি বিষয় আমাদের কাছে অত একটা ভালো লাগেনি। এই মডেলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটার ডিসপ্লে। এটা হলো HD+ রেজলিউশনের ডিসপ্লে, অবশ্যই ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে হওয়া উচিত ছিল। তার পাশাপাশি এই ফোনটার যে প্রসেসরটা রয়েছে এটা মেইনলি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। এটা আমরা এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, মানে চার্জ ব্যাকআপ আপনি এই প্রসেসর থেকে অনেক ভালো পাবেন অন্যান্য যে কোনো প্রসেসরের সাথে। যদি আমি কম্পেয়ার করি রাইট নাও এই বাজেট সেগমেন্টের আর কি, সো সেই দিক বিবেচনায় এটা পাওয়ার এফিশিয়েন্ট হলো, এটা কিন্তু গেমিং বা হেভি পারফরমেন্স সেন্ট্রিক প্রসেসর না। ওভারঅল একটা ব্যালেন্স প্রসেসর, বাট নট অ্যাকচুয়ালি গেমিং। এবং তার পাশাপাশি এটাতে যে জিপিইউটা রয়েছে Adreno 610, ওইটা দিয়ে আসলে গেমিং এ গ্রাফিক সেটিং অনেক বেশি ভালো সাপোর্ট করে না। আরেকটা বিষয় হলো এই ফোনে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা অ্যাকচুয়ালি 8 মেগাপিক্সেলের জায়গায় 16 মেগাপিক্সেলের হওয়া উচিত ছিল, বিকজ 8 মেগাপিক্সেল এখনকার যুগে আসলে একটু বেশি কম হয়ে যায়। আর এই প্রবলেমগুলো যদি বাদ দেই, এই ফোনটা চার্জ ব্যাকআপ মারাত্মক লেভেলের, আমার কাছে বেশ ভালো লেগেছে। একবার চার্জ দিয়ে লং টাইম ইউজ করা যায় এই ফোনটা। মানে যারা মেনলি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন ইউজ করেন তারা চাইলে সেকেন্ডারি ফোন হিসেবে ফোনটা রাখতে পারেন, বিকজ এটা চার্জ ব্যাকআপ অনেক ভালো। সেই সাথে এই মডেলের ইউআই কিন্তু যথেষ্ট ক্লিন, আননেসেসারি খুব একটা অ্যাপস পাইনি। দুই একটা অ্যাপস আছে সেগুলো চাইলে ডিলিট করে দেওয়া যায় এবং ইউআই থেকে কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্টও এটাতে শো করে না। দেন এটা ক্যামেরা পারফরমেন্স ওভারঅল আমি মোটামুটি বলবো অনেক বেশি ভালো না, গেমিং পারফরমেন্সও ওভারঅল ওকে লেভেলের। বাট এই ফোনটা কিন্তু বেশ শক্তপোক্ত, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে SGS এর 5 স্টার ড্রপ রেসিস্টেন্স সার্টিফিকেশন হয়েছে, তো ফোনটা হাতে থেকে পড়লেও কিছু হবে না। সো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেনলি লং টাইম একটা চার্জ ব্যাকআপ চান, তার পাশাপাশি স্মুথ ইউআই পারফরমেন্স চান, হালকা পাতলা গেমিং বা ফটোগ্রাফি করেন, তাদের জন্য এই ফোনটা অ্যাকচুয়ালি দিতে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস 20-22 হাজার টাকার মধ্যে। তবে ফোনটার স্ট্রং ল্যাকিংস হলো এটা ডিসপ্লে। এছাড়া মোটামুটি বাদ বাকি জিনিস মেনে নেওয়ার মতো। যদি প্রসেসরটা একটু চেঞ্জ করে আসতো তাহলে আরো বেশি ভালো হতো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকলেন, এবং এই ফোনটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।